হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। রেগুলার ডিএলএড ভার্সেস এনআইওএস ডিএলএড। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এই মামলার খবর আমরা এই চ্যানেলের মাধ্যমেই দিয়েছিলাম এবং সেই খবরের পরবর্তী আপডেট এটা, অর্থাৎ মামলাটি উঠেছিল। মামলা সেখানে কি হয়েছে এবং অনারেবল জাস্টিস কি নির্দেশ দিয়েছেন, পিটিশনার পক্ষের উকিল কি দাবি করেছিলেন, পুরো ব্যাপারটা অর্ডার কপি সহ আপনারা জানতে পারবেন। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। অর্ডার কপিতে যাওয়ার আগে একটা ব্যাপার বলে রাখি, এনআইওএস ডিএলএড যে ব্যাপারটা সেটা আগে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে এনআইওএস কিন্তু বাদ হয়ে গিয়েছিল। তারপর সেটা ক্লারিফিকেশন মামলাতে আবার তারা কিন্তু মানে এলাও এর একটা ব্যাপার চলে আসে বা ভ্যালিড হয়ে যায় এবং তারপরে বিভিন্ন ধরনের মামলা শুরু হয়। তো সেই রকম মামলার মধ্যেই একটা মামলা হচ্ছে এই মামলা, যেটা দেখতে পাচ্ছেন এসকে নাজিমুদ্দিন আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। তো এখন পিটিশনার পক্ষের কারাগারে ছিলেন, দেখতে পাচ্ছেন স্টেটের পক্ষে কারাগারে ছিলেন এবং অ্যাপ্লিক্যান্টস ক্যান 1 এর পক্ষে এবং অ্যাপ্লিক্যান্টস ক্যান 2 এর পক্ষে এবং ডাব্লিউবিপির পক্ষে কারাগারে ছিলেন। পুরো পরিষ্কারভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারাগারে ছিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন রি ক্যান 1 অফ 2024, ক্যান 2 অফ 2024 এটা লেখা আছে। অনেক আর্গুমেন্ট হয় এবং সেক্ষেত্রে ফিরদৌস শামীমবাবু মাননীয় বিচারপতিকে বোঝাবার চেষ্টা করেন যে ব্যাপারটা কি হয়েছিল বা তাদের দাবি কী আছে, অর্থাৎ এনআইওএস এর যে ব্যাপারটা। তো তখন আদালত থেকে একটা কথাই আসে ব্যাপারটা যে সুপ্রিম কোর্টের ব্যাপার, তো তখন আরও বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট হয়। তখন তারপর পরবর্তী একটা শুনানির দিন ধার্য করা হয়। তো আমরা সেটা দেখাচ্ছি, সেটা কি বলা হয়েছে। যাই হোক, আমরা অর্ডার কপিতে ফিরে আসি। কি আছে, দিস আর দ্য অ্যাপ্লিকেন্টস ফর এডিশন অফ দ্য পার্টিস টু দ্য রিট পিটিশন। তো এখানে তারপর কি আছে, মিস্টার শামীম লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিটস দ্যাট দ্য অ্যাপ্লিকেন্টস আর নাইদার নেসেসারি নর ইভেন এ প্রপার পার্টি টু দ্য প্রেজেন্ট রিট পিটিশন। হি প্রেজ লিভ টু ফাইল এফিডেভিট ইন অপোজিশন টু দ্য সেড অ্যাপ্লিকেশন। তো এফিডেভিট ফাইলের কথা এখানে বলা হয়েছে, প্রেয়ার ইজ অ্যালাউ let affidavit in opposition to the applicants be affirmed by the petitioners within 2 weeks after the reopening of the court following the ensuing winter vacation। তো উইন্টার ভ্যাকেশনের পর যখন কোর্ট খুলবে 2 সপ্তাহের মধ্যে সেটা কিন্তু যেটা এফিডেভিট সেটা কিন্তু একটা ব্যাপার উল্লেখ করা আছে। তো রিপ্লাই দেয়ার টু ইফ এনি বি এফার্ম বাই দ্য অ্যাপ্লিকেন্টস উইদিন 1 উইক ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য কপি অফ দ্য সেট এফিডেভিট ইন অপোজিশন। তো এখানে যদি রিপ্লাই কিছু থাকে তাহলে সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে, সেটা কিন্তু যেদিন এফিডেভিট ইন অপোজিশনটা কপিটা পাওয়া যাবে সেদিন, তারপর তার থেকে 1 সপ্তাহের মধ্যে সেটা জানাতে হবে। দ্য পার্টিজ শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ এফিডেভিটস ইন কোর্ট অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। পরবর্তী যেদিন শুনানির দিন সেদিন কিন্তু এফিডেভিট ফাইল করার একটা ব্যাপার উল্লেখ করা আছে। তো তারপরে আছে পুট আপ দ্য ম্যাটার ইন দ্য লিস্ট আফটার 5 উইকস ফর ফার্দার হিয়ারিং। তো 5 সপ্তাহ পরে কিন্তু হিয়ারিংয়ের জন্য এটা কিন্তু রাখতে বলা হয়েছে। তারপর এখানে বলা আছে পার্টিস টু অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। তো আমরা যেটা ডাউনলোড অলরেডি করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো তাহলে 5 সপ্তাহ পর পরবর্তী শুনানি হবে। এখন দেখার বিষয় পরবর্তী শুনানিতে কি হয়, কারণ এই ধরনের মামলা যে জাজমেন্ট হবে, আরও তো অনেক এনআইওএস ক্যান্ডিডেট আছে যাদের ক্ষেত্রে কি হবে, তারা কিন্তু এই জাজমেন্টটাকে দেখিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুবিধা পাবে। কিন্তু এটার ফাইনাল জাজমেন্ট যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যার বিষয়। এখন ব্যাপার হচ্ছে কি 9533 প্যানেলে ইনক্লুশন বা অন্তর্ভুক্তি করা তাদেরকে যাবে কিনা বা অ্যালাউ করা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ আপনারা জানেন যে তারা ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সব কিছুই করেছিল এবং তারা ফর্ম ফিল আপও করেছিল 2022 রিক্রুটমেন্ট প্রসেসে। কিন্তু যখন মহামান্য সুপ্রিম কোর্টে জাজমেন্ট আসে তখন বোর্ডের থেকে নোটিফিকেশান দিয়ে জারি করা হয় এনআইওএস যেটা, এবং তার সাথে বিএডটাও কিন্তু তখন তার থেকে বাদ হয়ে যায়, অর্থাৎ তারা কিন্তু এটাতে অ্যালাউ নেই। তো সেই সব ক্যান্ডিডেটরা আবার কিন্তু আদালতের দ্বারস্থ হচ্ছেন, কারণ এই মুহূর্তে যে ক্লারিফিকেশান একটি মামলা হয়েছে এনআইওএসের সুপ্রিম কোর্টে, তো তার ভিত্তিতে এটা কিন্তু বলা হয়েছে যে এনআইওএস বৈধ। কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু এনআইওএস বৈধ বলা হয়েছে। এখন তারা কিন্তু এর মধ্যে মানে
ইনক্লুড হতে চাইছেন 9533 প্যানেল বা 2022 রিক্রুটমেন্ট প্রসেসের যে প্যানেল। অর্থাৎ ইতিমধ্যে আপনারা দেখেছেন একদিন আগে বেরিয়েছে প্রায় 5% এডিশনাল প্যানেল, তার সম্ভবত ফেজ 1 বেরিয়েছে বা ফার্স্ট ফেজ বেরিয়েছে, আর পরবর্তী ক্ষেত্রে আরও হয়তো লিস্ট বেরোতে পারে, সম্ভাবনা হয়তো আছে। তো 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেহেতু কাজ হচ্ছে, তাহলে এখন আশা করাই যায় পরবর্তী রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা খুব সম্ভবত 1-2 মাসের মধ্যেই চলে আসার একটা ব্যাপার, মানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলা যায়। কারণ 2022-এর কাজ সম্পূর্ণ না হলে পরবর্তী নিয়োগের নোটিশ আসবে না, সেটা সবাই জানেন। কারণ একটা রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন নতুন যে নোটিশ সেটা কিন্তু বোর্ড কোনোদিনই পাবলিশ করবে না, তাহলে বোর্ড সামলাতে পারবে না ব্যাপারটা বা হ্যান্ডেল করতে পারবে না। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা এই কেসটার পিটিশনার কিনা, এবং তার সাথে প্রাইমারি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে লিখতে পারেন, আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেবো। এবং তাছাড়া এসএসসি, আপার প্রাইমারি এবং আদার্স যে এডুকেশনাল নিউজ সেগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।